জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমেরিকার প্রতিটি নাগরিকের জন্য নতুন করে সোনালী অধ্যায় রচনায় দেশবাসীর সহযোগিতা চাইলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুলাইয়ে প্রাণঘাতী হামলা থেকে বেঁচে গিয়ে শনিবার আবারও পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। ট্রাম্প জানান, ডেমোক্র্যাটিক, রিপাবলিকান কিংবা নিরপেক্ষ ভোটার কোনো ভেদাভেদ না রেখে সবাইকে নিয়ে মেগা মুভমেন্ট এগিয়ে নিয়ে যেতে চান তিনি। 13 জুলাই তাকে হত্যার চেষ্টাকারী থমাস ক্রুক্সকে দানব উল্লেখ করে ট্রাম্প বলেন, ঠান্ডা মাথার এক খুনি আমেরিকার ইতিহাসের সবচেয়ে সেরা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এদিন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বাটলারের প্রচার সভায় যোগ দেন এক্সের কর্ণধার ইলন মাস্ক। বিলিয়নিয়ার এই ব্যবসায়ী বলেন, কঠিন সময়েই নেতার ক্ষমতা বোঝা যায়। একটি দলের প্রধানকে সিঁড়ি বেয়ে উঠতেই কষ্ট হয়, অন্যজন গুলির মুখে নির্ভয়ে দাঁড়িয়ে থাকেন। গত জুলাইয়ের 13 তারিখে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে প্রাণঘাতী হামলা থেকে কোনো ক্রমে বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আততায়ীর বুলেট তার কান ছুঁয়ে যায়, রক্ত ঝরতে থাকে। এর মাঝেই সিক্রেট সার্ভিস সদস্যদের ঘেরায় ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত। এমন ছবি রীতিমতো সাবেক প্রেসিডেন্টের দৃঢ়তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই একই জায়গায় শনিবার আবারও নির্বাচনী সমাবেশে হাজির ট্রাম্প। মঞ্চে তখন লি গ্রিনউড তার সারা জাগানো গড ব্লেজ দ্য ইউএসএ গানের সুরে এক আবেশ তৈরি করেছেন। সেই আবহের রেশ না কাটতেই প্রাণনাশের চেষ্টার পরও বাটলারে ফিরে আসার কারণ ব্যাখ্যা করেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রতিটি নাগরিকের জন্য নতুন করে সোনালী এক অধ্যায় রচনা করতে চান তিনি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো পার্থক্য থাকবে না। দেখা হবে না কে ডেমোক্রেট, কে রিপাবলিকান কিংবা নিরপেক্ষ। আর এভাবে সবাইকে নিয়ে মেগা মুভমেন্ট এগিয়ে নিয়ে যেতে চান তিনি। এ সময় 13 জুলাই তাকে হত্যার চেষ্টাকারী থমাস ক্রুক্সকে দানব হিসাবে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ঠান্ডা মাথার এক খুনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে সেরা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু স্রষ্টার কৃপায় সেই জঘন্য চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি আবারও জনতার মাঝে ফিরে এসেছেন। ট্রাম্প সমবেদনা জানান ওই হত্যা চেষ্টায় নিহত ফায়ার ফাইটার কোরি কম্পারেটরের পরিবারের প্রতি। নিজেদের প্রাণ বিপন্ন করে তাকে রক্ষায় এগিয়ে আসায় সিক্রেট সার্ভিস সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী সেদিন অনন্য এক নজির স্থাপন করেছিল। হতাহতদের স্মরণ করে কিছুটা সময় নীরবতাও পালন করা হয়। এদিন সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বাটলারের প্রচারণায় উপস্থিত ছিলেন স্পেস এক্স এবং সামাজিক মাধ্যম এক্সের কর্ণধার ইলন মাস্ক। বিলিয়নার এই ব্যবসায়ী বলেন, কঠিন সময়ে নেতার ক্ষমতা বোঝা যায়। প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মাস্ক বলেন, দেশে একটি দলের প্রধানের সিঁড়ি বেয়ে উঠতেই কষ্ট হয়, আর অন্যজন গুলির মুখে নির্ভয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় ডেমোক্রেটিক পার্টির কড়া সমালোচনা করে ইলন মাস্ক বলেন, ক্ষমতাসীনরা বাকস্বাধীনতা, ভোটসহ সাধারণের মৌলিক অধিকার কেড়ে নিতে চায়। তাই আসছে নির্বাচনে নেতা বেছে নিতে ভুল না করার জন্য সবার প্রতি আহ্বান জানান মাস্ক। বলেন, যত দ্রুত সম্ভব ভোটারদের নিবন্ধন সেরে ফেলতে হবে। আসছে নভেম্বরের নির্বাচনে ভোটার নিবন্ধন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বৃদ্ধিতে অভিনব নির্দলীয় উদ্যোগ নিয়েছে পার্পল ট্যুর। বিশেষ করে তরুণ ও ভোটে অংশ নিতে অনাগ্রহী জনগোষ্ঠীর কাছে নেচে গিয়ে নিবন্ধন ও আগাম ভোট দিতে উৎসাহ যোগাচ্ছে এই গ্রুপের সদস্যরা। ডান্সিং উইথ দ্য স্টার্সের আওতায় নির্বাচনী এই মৌসুমে 15টি স্টেটে 50টি ডান্স পার্টির আয়োজন করেছে তারা, যেখানে সাধারণ লোকজনের সঙ্গে তারকারা মিশে গিয়ে নিবন্ধন ও ভোট দেওয়ার গুরুত্ব তুলে ধরছেন, আগাম ভোটে উদ্বুদ্ধ করছেন। সে সাথে নির্বাচনী কর্মকর্তাদের কাজের প্রশংসা করছেন বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী জুলিয়ান হাফ। এখানে একজন দূত হিসেবে কাজ করছেন। জানালেন, নাচের মাধ্যমে মানুষকে আরেক কাজে সহজেই সম্পৃক্ত করা যায়। জুলিয়ান হাফ একই অঙ্গে যেন বহু রূপ ধারণ করেছেন। অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী এবং উদ্যোক্তা। প্রায় 1.5 দশক ধরে যিনি মঞ্চ মাতিয়ে আসছেন। 2024 সালের নির্বাচনী মৌসুম ঘিরে অভিনব এক উদ্যোগে নিজেকে জড়িয়েছেন, যার নাম পার্পল ট্যুর। নির্বাচনী এই মৌসুমে 15টি স্টেটে তারা 50টি ডান্স পার্টির আয়োজন করেছে। এর মাঝে 5ই নভেম্বর পর্যন্ত টানা ডান্স পার্টি চলবে, যেখানে সাধারণ লোকজনের সঙ্গে তারকারা মিশে গিয়ে
নিবন্ধন ও ভোট দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন। আগাম ভোট দিতে উদ্বুদ্ধ করছেন, সে সাথে নির্বাচনী কর্মকর্তাদের কাজেরও প্রশংসা করছেন। বিখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী জুলিয়ান হাফ এখানে একজন দূত হিসেবেই কাজ করছেন। জানালেন, নাচের মাধ্যমে মানুষকে অনেক কাজে সহজেই সম্পৃক্ত করা যায়, বোঝানো যায় তার আওয়াজ সমাজ ও রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট দলের হয়ে নয়, বরং দেশের সব মতাবলম্বী মানুষের হয়ে কাজ করছেন জানিয়ে জুলিয়ান বললেন, যখন যেখানে যাচ্ছেন তাদের সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন, তাতে খুব সহজেই স্থানীয়দের আপন করে নেওয়া যাচ্ছে। ফলে পার্পল ট্যুরের যে লক্ষ্য, জনতাকে নির্বাচন নিয়ে উৎসাহী করে তোলা, তা সহজ হচ্ছে। প্রতিটি নাগরিককে তার মূল্য সম্পর্কে অবহিত করা গেলে, নিজেকে রাষ্ট্রের অংশীদার ভাবতে শেখালে, নিজ নিজ জায়গা থেকে সমাজের জন্য সবাই কোনো না কোনো ভাবে ভূমিকা রাখতে পারবে। সেটাই তাদের মূল উদ্দেশ্য। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য নিউ ইয়র্কে ভোটার রেজিস্ট্রেশনের জন্য আর সময় আছে 20 দিন। 26 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারলেই নাগরিকরা আগামী 5 নভেম্বরে ভোট দিতে পারবেন। নিজেদের অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সমাজের বিশিষ্টজনরা। আমেরিকায় আগামী প্রজন্মের ভবিষ্যৎ সহ বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকার বিকল্প নেই বলে মন্তব্য করেন তারা। আমেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পূর্বশর্ত ভোটার রেজিস্ট্রেশন করা যায় অনলাইন ও অফলাইনেও। কর্তৃপক্ষ 26 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন নিউ ইয়র্ক স্টেটে রেজিস্ট্রেশনের জন্য। www.ny.gov এই সাইটে গিয়েও ভোটার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন নাগরিকরা। অক্টোবরের 26 তারিখের মধ্যে যদি বোর্ড অফ ইলেকশন আপনার ভোটার রেজিস্ট্রেশন ফর্মটুকু রিসিভ করে, তাহলে কিন্তু আপনি নভেম্বরের 5 তারিখে আপনি ভোট দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স আছে, তারা যদি মনে করেন যে অনলাইনে করবেন, ড্রাইভিং লাইসেন্সের ডাটাবেসের ভিত্তিতে তারা তাও করতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি বোর্ড অফ ইলেকশনে গিয়ে করবেন, তাও করতে পারবেন। নিজেদের অধিকার আদায়ে প্রয়োজন স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণ। অথচ বাংলাদেশি কমিউনিটির লোকজন আমেরিকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ না করার কারণে বঞ্চিত হন নাগরিক অধিকার আদায়ে। কোন কমিউনিটিতে কতজন ভোট দিতে গিয়েছিল, এবং তখন দেখা যায় যে ওরা based on that data they actually give resources to those communities. ভোট সেন্টার আছে যেখানে গিয়ে আপনি ভোট দিতে পারবেন, ঘন্টাখানেক হয়তো আপনার লাইফের সময় যাবে, কিন্তু এটা যে আমাদের কমিউনিটির জন্য কত গুরুত্বপূর্ণ বোঝানো খুবই ডিফিকাল্ট। বাংলাদেশি কমিউনিটির অধিকার আদায়ে ভোটাধিকার প্রয়োগ ও রেজিস্ট্রেশনে কাজ করছে বেশ কয়েকটি সামাজিক সংগঠন। আপনি যদি সিটিজেনও হন, আপনি যদি ভোটার রেজিস্ট্রেশন না করেন, আপনার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। আমরা আসলে দীর্ঘদিন ধরে ভোটার রেজিস্ট্রেশন ড্রাইভ নিয়ে কাজ করছি, কারণ নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব 1996 থেকে এই কাজটুকু করে আসছে। আমাদের কথা আমরা চিন্তা নাই করলাম, কিন্তু আপনি নেক্সট জেনারেশনের জন্য চিন্তা করতে হবে, তাদেরকে আমরা একটা ভালো পরিবেশ কিভাবে দিতে পারি। ভোটার রেজিস্ট্রেশন করি বেশি বেশি করে, এবং আমাদের যদি অনেক ভোটার থাকে, তাহলে আমরা অ্যাসেম্বলি বলেন, সিটি কাউন্সিল বলেন, স্টেট সিনেট বলেন, আপনার এই যে ফেডারেল ইয়েগুলো যে আছে পজিশনগুলো বলেন, কংগ্রেসম্যান, থিংস লাইক দ্যাট, উই ক্যান অ্যাচিভ ইট। ফেডারেল, স্টেট ও সিটি থেকে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে প্রতিনিধি নির্বাচন করা ও ভোটাধিকার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তারা। সুনাগরিক হিসেবে অধিকার আদায়ের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ, আর ভোটাধিকার প্রয়োগের অন্যতম পূর্বশর্ত হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন। ভোটার রেজিস্ট্রেশনের জন্য সময় আছে আর মাত্র 20 দিন। সংঘবদ্ধ চক্রের হামলার শিকার হয়েছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর ডেভিড প্যাটারসন। তার 21 বছর বয়সী সৎ ছেলেও দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। হামলার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর। আক্রমণকারীর সন্দেহে পুলিশ 4 পুরুষ ও 1 নারীকে খুঁজছে। ম্যানহাটনের 2nd এভিনিউর ইস্ট 97th স্ট্রিটে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় গ্যাং অ্যাসাল্টের শিকার হন সাবেক গভর্নর প্যাটারসন। এই সময় তার সাথে ছিল 21 বছর বয়সী সৎ ছেলে। 2008 থেকে 2010 সাল পর্যন্ত নিউ ইয়র্কের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন ডেভিড প্যাটারসন। পরবর্তীতে সিসিটিভির ফুটেজে দেখা যায় সাবেক গভর্নরের উপর আক্রমণকারী দলে 5 সদস্য ছিলেন। তাদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। প্যাটারসনের ছেলের সাথে দুর্বৃত্তদের কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত হয়। তারা হামলা চালিয়ে সাবেক গভর্নরের মাথা এবং কাঁধে আঘাত করেন। একই সময়ে গুরুতর আহত হন গভর্নরের ছেলেও। পরবর্তীতে পুলিশ এসে আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করায়।
চিকিৎসা শেষে বাড়ি ফিরে শনিবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন সাবেক গভর্নর প্যাটারসন। জানান, দুর্বৃত্তরা একটি বাড়িতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তার ছেলে বাধা দেওয়ার কারণে তাদের উপর হামলা চালানো হয়। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন সাবেক গভর্নর। এদিকে ম্যানহাটনে তার বাড়ির এলাকায় সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানান তিনি। নিউ ইয়র্কে সাবেক একজন গভর্নরের উপর হামলার মতো ঘটনাকে আইন শৃঙ্খলার চরম অবনতি বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনায় পুলিশ এর মধ্যেই 5 অপরাধীর ছবিসহ পোস্টার প্রকাশ করেছে। মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সাবেক এই গভর্নর। সান ডিয়েগো থেকে লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানের আন্ডার ক্যারেজে আগুন ধরে যায়। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। বিমানটিতে সে সময় 197 জন আরোহী ছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যাচ্ছে স্যান ডিয়েগো থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে উড়ে আসা ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় তার আন্ডার ক্যারেজে আগুন জ্বলছে। শনিবার বিকালে হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ঘটনা ঘটে। এ সময় আরোহীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানটি অবতরণ করতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় পাইলটদের। ঘটনার সময় পাইলটদের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির ডান পাশের ইঞ্জিনটিতে সে সময় আগুন ধরে যায় বলে জানানো হয় কন্ট্রোল রুম থেকে। অবতরণের আগে ককপিটে ধোঁয়া দেখতে পেয়ে জরুরিভাবে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন পাইলট। হোসে কার্লোস মেনা নামের এক আরোহী ইঞ্জিনে লাগা আগুনের ভিডিওটি বিমানের জানালা দিয়ে তার মোবাইলে ধারণ করেন। তিনি বলেন, যে মুহূর্তে বিমানটি অবতরণ করবে ঠিক সেই মুহূর্তে এটির নিচ থেকে আগুন জ্বলতে দেখা যায় জানালা দিয়ে। সে সময় সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। অবতরণের পরপরই ফায়ার ফাইটাররা বিমানটির আগুন নেভাতে দ্রুত সেখানে ছুটে যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এভিয়েশন বিশেষজ্ঞ জন ন্যান্স জানান, বিমানটি ছিল এয়ারবাস 321 মডেলের। বিমানটি অবতরণের দায়িত্বে অবহেলার মতো কিছু থাকলে সেখান থেকেও আগুন লাগতে পারে। নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে আগামী বছর ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে। এরই মধ্যে পরীক্ষামূলক উড়ানো সহ অনুমোদনের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে এই আকাশযান। যুক্ত হয়েছে উবারের সার্ভিসে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলেই জবি এভিয়েশন ফ্লিটের এয়ার ট্যাক্সি সার্ভিস যাত্রা শুরু করবে। নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যুগান্তকারী এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সায়েন্স ফিকশন সিনেমার গল্পকেই বাস্তবতায় রূপ দিতে যাচ্ছে জবি এভিয়েশন ফ্লিট। তাদের তৈরি পরিবেশ বান্ধব ইলেকট্রিক এয়ার ট্যাক্সিতে একজন পাইলট সহ 4 জন যাত্রী অনায়াসে নির্দিষ্ট গন্তব্যে বিনা ঝক্কিতে যাতায়াত করতে পারবেন। জবি এভিয়েশন ফ্লিটের এই এয়ার ট্যাক্সি এক চার্জে 200 মাইল গতিতে 150 মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। আগামী বছর থেকেই পরিবেশ বান্ধব এই ট্যাক্সি সার্ভিস নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে চালু হবার কথা রয়েছে। এর ফলে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবারে পাওয়া যাবে এয়ার ট্যাক্সি সেবা। জবি এভিয়েশন ফ্লিটের প্রতিষ্ঠাতা ও সিইও জোভেন বেভার্ট বলছেন, ট্রান্সপোর্টেশন সেক্টরে বিপ্লব ঘটাবে তাদের এই বাহন। নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে জবি এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনী উন্মুক্ত ছিল সব বয়সের মানুষের জন্য। জবি এয়ার ট্যাক্সিকে ঘিরে প্রদর্শনীতে আসা মানুষদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। যানজট এড়িয়ে গন্তব্যে যাবার জন্য স্বপ্নের এই বাহন চালু হবার অপেক্ষায় তারা। যাত্রী সেবা চালু করার আগে ইলেকট্রিক এই এয়ার ট্যাক্সির নিরাপত্তা, শব্দ দূষণ ও পরিবেশগত দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জবি এভিয়েশন ফ্লিট। জবি এভিয়েশনের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা এন্ডি ব্রেম জানান, সাধারণ হেলিকপ্টারের আওয়াজের তুলনায় 100 গুণ কম শব্দ করে জবি এয়ার ট্যাক্সি। 4 জন যাত্রী বহন করা ছাড়াও লাগেজ বহনের জন্য আলাদা করে চেম্বার রাখা হয়েছে এই এয়ার ট্যাক্সিতে। এন্ডি ব্রেম জানান, ম্যানহাটন থেকে JFK ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত 7 মিনিটে যেতে $200 পর্যন্ত খরচ করতে হবে একজন যাত্রীকে। এরই মধ্যে পরীক্ষামূলক ওড়ান সহ অনুমোদনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে জবি এয়ার ট্যাক্সি। সবশেষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলে যুগান্তকারী এই বাহনের সেবা আগামী বছরেই শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন এন্ডি ব্রেম। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, যুগান্তকারী বিপ্লব ঘটাতে চলা এই সার্ভিসের অনুমোদন দেওয়ার কাজে অগ্রগতি হয়েছে। আগামী বছরই এটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।